হয়েছে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আশিকুর রহমান, আবু সুফিয়ান মোহাম্মদ আশিকুর রহমান। বর্তমানে আমি ঢাকা ইউনিভার্সিটি ফার্মেসি বিভাগে পড়াশোনা করছি, 54th ব্যাচ। আমার সাথে সাব্বির ভাইয়ের কথা হয়েছিল একটা অনুষ্ঠানে, প্রবর্তনের একটা অনুষ্ঠানে। ওখানে আমি যখন সাব্বির ভাইয়ের সাথে কথা বলি এবং সাব্বির ভাইয়ের ভবিষ্যৎ আর বিভিন্ন রকম পরিকল্পনা যখন শুনি, পথ শিশুদের নিয়ে কাজ করা এবং বিভিন্ন রকম আইডিয়া, তখন আসলে খুব ইন্টারেস্টেড হই যে এরকম একটা মানুষ, উনি দেখতে কিন্তু ওনার স্বাস্থ্য ওনার সবকিছু এতটাও মানে স্বাস্থ্যবান না উনি, বাট উনি ওনার যে পরিকল্পনা এবং দেশকে নিয়ে যে চিন্তা এবং পথ শিশুদের নিয়ে চিন্তা, আজকে এই পথ শিশুদের চিন্তা নিয়ে আমি খুব উদ্বুদ্ধ হই। এবং তিনি যখন আমাকে বললেন যে আশিক, তুমি কি কেমিস্ট্রি ক্লাস নিতে পারবে, আমি তখন বললাম যে ভাই, আমি তো সবসময় ক্লাস নিতে চাই এবং আমি ক্লাস নিতে খুব ইচ্ছুক। এবং তিনি আমাকে বললেন যে কেমিস্ট্রি ক্লাসটা নিতে হবে তোমাকে তাদের জন্য যারা আসলে অ্যাডমিশন করে। তোমরা আসলে এখানে যারা ভিডিওটা দেখতেছো তারা অনেকেই ঢাকা ইউনিভার্সিটি মানে ডিইউ, বুয়েট এবং মেডিকেল অনেক কিছুতেই করতে চাও। তো আজকে আমাদের যে টপিক, সেই টপিক হচ্ছে জৈব যৌগ। এই জৈব যৌগটা খুবই একটা ইম্পর্টেন্ট টপিক। ইম্পর্টেন্ট টপিক কেন? কারণ শুধু অ্যাডমিশন, এইচএসসি ভর্তি পরীক্ষা, এইচএসসি পরীক্ষায় এই জৈব যৌগ থেকে তোমাদের সাধারণত তিনটা সৃজনশীল আসে, যদি কম আসে তাহলে দুইটা সৃজনশীল আসে। আর যদি তোমাদের যদি অ্যাডমিশনের কথা বলি, ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশন, বুয়েটের অ্যাডমিশন, তাহলে সেক্ষেত্রে এই জৈব যৌগ থেকে ঢাকা ইউনিভার্সিটিতে এমসিকিউ আসে কম হলেও 7টা থেকে 8টা। আর বুয়েটে এখান থেকে আসে 80 মার্কস। বুয়েটে রিটেন পরীক্ষায় 80 মার্কস আসে জৈব যৌগ থেকে। সো তোমাদেরকে একটা বিষয় খুব মাথায় রাখতে হবে যে জৈব যৌগটা কতটুকু ইম্পর্টেন্ট। তুমি ভর্তি পরীক্ষায়, তুমি যদি বুয়েট ভর্তি পরীক্ষায় জৈব যৌগ বাদ দিয়ে যাও, তাহলে আসলে এই 80 মার্কস তুমি বাদ দিয়ে যাচ্ছ। সাধারণত আমরা যারা বুয়েটে ভর্তি পরীক্ষা দেয় বা ভর্তি হতে ইচ্ছুক, তারা কেমিস্ট্রিতে 200 মার্কে 180 মার্ক, আবারও বলতেছি কেমিস্ট্রিতে 200 মার্কে 180 মার্ক হাতে রাখে। বাট তুমি যদি জৈব যৌগ ভালো করে না পারো, তাহলে তুমি এই 80 মার্কস এর অ্যান্সার করতে পারবে না। তো বুঝতে পারতেছো, ভর্তি পরীক্ষা থেকে, এই এইচএসসি পরীক্ষা থেকে শুরু করে ভর্তি পরীক্ষা পর্যন্ত এই জৈব যৌগটা কতটুকু ইম্পর্টেন্ট। সো তাহলে আমরা এই ইম্পর্টেন্ট টপিকটা দিয়ে আমাদের কেমিস্ট্রির যে সম্পূর্ণ লেকচার, সে লেকচার শুরু করি। তাহলে শুরু করি। জৈব যৌগ অর্গানিক কেমিস্ট্রি শুরু করার আগে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নামকরণ। জৈব যৌগের নামকরণ, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তুমি যদি নামকরণ না পারো, তুমি আসলে জৈব যৌগের অনেক কিছুই পারবে না। সো নামকরণটা খুবই ইম্পর্টেন্ট। আমরা আজকের যে লেকচার, সেই লেকচারে জৈব যৌগের নামকরণ কিভাবে করতে হয় তার একটা পার্ট দেখবো। এবং এটা একটু বড় টপিক, জৈব যৌগের নামকরণ। এটা এক ক্লাসে শেষ হবে না, এটা আমাদের কয়েকটা ক্লাস লাগবে। তো আসো শুরু করা যাক কথা না বাড়ায়।
শুরু করি জৈব যৌগের নামকরণ। আচ্ছা, তোমরা যদি ঢাকা ইউনিভার্সিটির সম্বন্ধে, ঢাকা ইউনিভার্সিটির ভর্তি কিভাবে হতে হয়, ভর্তি পরীক্ষা কিভাবে দিতে হয় এবং বুয়েটে ভর্তি পরীক্ষা কিভাবে দিতে হয়, এগুলো সম্বন্ধে তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে অথবা বুয়েটে কিভাবে পরীক্ষা দিব, কিভাবে প্রস্তুতি নিব, যদি কোনো প্রশ্ন থাকে আমায় কমেন্ট সেকশনে জানাই দিও। তাহলে আসো আমরা পড়ায় আসি জৈব যৌগের নামকরণ। যখন প্রথম জৈব যৌগ আবিষ্কার হয় তখন জৈব যৌগের সংখ্যা ছিল অনেক কম। তো বিজ্ঞানীরা যেটা আবিষ্কার করতো জৈব যৌগ, যে সকল জৈব যৌগ আবিষ্কার করতো তারা সেগুলোর নামকরণ করত। কিন্তু এক সময় এত বেশি জৈব যৌগ আবিষ্কার হয়ে গেছে, আজকে তুমি জানো যে জৈব যৌগের সংখ্যা 80 লক্ষেরও অধিক। এই 80 লক্ষেরও অধিক জৈব যৌগ এর নামকরণ যদি 80 লক্ষ হয়, তাহলে তুমি বুঝতে পারতেছো তুমি 80 লক্ষ জৈব যৌগের নাম আসলে তুমি কখনোই মনে রাখতে পারবে না, বা এটা মুখস্থ করা কোয়াইট ইম্পসিবল। সো বিজ্ঞানীরা কি করলো? বিজ্ঞানীরা বললো যে তাহলে নামকরণ হোক একটা নির্দিষ্ট ওয়েতে, একটা নির্দিষ্ট উপায়ে। সো নির্দিষ্ট উপায়টা কি? এই নির্দিষ্ট উপায় ঠিক করলো IUPAC, যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। সো তারা ঠিক করলো যে একটা সুনির্দিষ্ট নিয়ম, যে নিয়মের মাধ্যমে তুমি এই 80 লক্ষ জৈব যৌগের নামকরণ খুব সহজভাবেই করতে পারো। সো এই ইউপ্যাক নামকরণ ছাড়াও আরো 2 রকমের নামকরণ আছে। তাহলে দেখা গেল যে নামকরণ আসলে 3 ভাবে করা যায়। এক হচ্ছে উদ্ভূত, 2 হচ্ছে প্রচলিত, 3 হচ্ছে ইউপ্যাক পদ্ধতি। আজকে সকল জৈব যৌগের নামকরণে, আজকাল যত জৈব যৌগ আবিষ্কার হচ্ছে যত জৈব যৌগের নামকরণ আমরা জানি, এই সব নামকরণই আসলে ইউপ্যাক পদ্ধতিতে করা হয়ে থাকে। তাহলে এই ইউপ্যাক পদ্ধতির আমরা যে নামকরণ আজকে শিখবো সেটা আসলে ইউপ্যাক পদ্ধতির নামকরণে আমরা শিখবো। তো আসো দেখা যাক ইউপ্যাক পদ্ধতির নামকরণ। ইউপ্যাক পদ্ধতির নামকরণ যদি করতে যাই, ইউপ্যাক পদ্ধতি, আচ্ছা আমার কথা শুনতেই কোনো প্রবলেম হচ্ছে? যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাও, কথা শুনতে কোনো প্রবলেম হচ্ছে কিনা, কোনো সমস্যা হচ্ছে কি কারো, কমেন্ট সেকশনে জানাতে পারো। আচ্ছা, কোনো সমস্যা হচ্ছে না। আইউপ্যাক নামকরণের 3টা অংশ। ইউপ্যাক নামকরণের 3টা অংশ, একটা হচ্ছে প্রিফিক্স, একটা হচ্ছে রুট, একটা হচ্ছে সাফিক্স। সো এই ইউপ্যাক নামকরণের 3টা অংশ, প্রিফিক্স, রুট, সাফিক্স। সো প্রিফিক্স, রুট, সাফিক্স এগুলো কি জিনিস এটা আমাদের জানতে হবে। আচ্ছা, প্রিফিক্স, রুট, সাফিক্স এইটা জানার আগে আমাদের আগে জানতে হবে যে 2টা জিনিস, একটা হচ্ছে সমগোত্রীয় শ্রেণী, আরেকটা হচ্ছে কার্যকরী মূলক। তাহলে সমগোত্রীয় শ্রেণী কি আর কার্যকরী মূলক কি সেটা আমরা দেখব। সমগোত্রীয় শ্রেণী কি আর কার্যকরী মূলক কি আমরা সেটা দেখব। সমগোত্রীয় শ্রেণী হচ্ছে যদি 2টি জৈব যৌগের মধ্যে
যদি দুটি জৈব যৌগের মধ্যে শুধুমাত্র এক বা একাধিক মিথিলিন মূলক CH2 মূলকের পার্থক্য থাকে তাহলে আমরা তাকে বলি সমগোত্রীয় শ্রেণী। আমি আবারও বলতেছি, যদি দুইটি জৈব যৌগের মধ্যে এক বা একাধিক CH2 বা মিথিলিন মূলকের পার্থক্য থাকে তাহলে আমরা তাকে বলবো সমগোত্রীয় শ্রেণী। তাহলে সমগোত্রীয় শ্রেণী মানে কি বলছি আমরা উদাহরণ দেখে আসো। CH3 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 CH2 CH3, এটা হচ্ছে ইথেন, এটা হচ্ছে প্রোপেন। তাহলে আমাদের সংজ্ঞাটা কি ছিল? আমাদের সংজ্ঞা ছিল হচ্ছে যদি দুইটা জৈব যৌগের মধ্যে এক বা একাধিক মিথিলিন মূলকের পার্থক্য থাকে, মিথিলিন মূলক CH2 মূলককে আমরা বলি মিথিলিন মূলক। যদি এক বা একাধিক মিথিলিন মূলকের পার্থক্য থাকে তাহলে আমরা তাকে বলবো সমগোত্রীয় শ্রেণী। ইথেন আর প্রোপেন এই দুই জৈব যৌগের মধ্যে তোমরা দেখো পার্থক্য এক জায়গায়, CH2 মূলকে। সো তাহলে বুঝতে পারতেছো যে ইথেন এবং প্রোপেন এরা দুজন হচ্ছে সমগোত্রীয় শ্রেণী। তাহলে যদি এটা হচ্ছে ইথেন, দেখো এই উদাহরণের দিকে তাকাও, একটা হচ্ছে ইথেন, একটা হচ্ছে 2 মিথাইল প্রোপেন। তো এই দুইটা জৈব যৌগ খেয়াল করো, যদি আজকে এটার একটা সাধারণ সংকেত লিখি সেটা হচ্ছে C2H6, যদি এইটার ক্ষেত্রে সাধারণ সংকেত লিখি তাহলে C4H3 আর 10। খেয়াল করো, তাহলে খেয়াল করো এই দুইটার মধ্যে এক বা একাধিক মিথিলিন মূলকের পার্থক্য আছে কিনা। দেখো এখানে থেকে এখানে দুইটা মিথিলিন মূলকের পার্থক্য দেখা যাচ্ছে, এটার সাথে এটা দুইটা মিথিলিন মূলকের পার্থক্য দেখা যাচ্ছে। আমাদের সংজ্ঞা ছিল সমগোত্রীয় শ্রেণী তখনই বলবো যখন এক বা একাধিক, শুধুমাত্র এক বা একাধিক মিথিলিন মূলকের পার্থক্য দেখা যাবে তাকেই আমরা সমগোত্রীয় শ্রেণী বলবো। খেয়াল করো এখান থেকে এখানে দুইটা মিথিলিন মূলকের পার্থক্য আছে, সো এইটাকে আমরা বলবো সমগোত্রীয় শ্রেণী। তাহলে আরো একটা উদাহরণ দেখি আমরা। এই দুটি জৈব যৌগ, একটা নাম হচ্ছে মিথানল আর একটা নাম হচ্ছে ইথানল। সো খেয়াল করো মিথানল এবং ইথানল এই দুটার মধ্যে শুধুমাত্র একটা CH2 মূলকের পার্থক্য আছে, শুধুমাত্র একটা CH2 মূলকের পার্থক্য আছে। তাহলে এটাকে অবশ্যই আমরা কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি এরা দুজন সমগোত্রীয় শ্রেণী। তাহলে সমগোত্রীয় শ্রেণী বোঝা গেল, যাদের মধ্যে যে দুইটা জৈব যৌগের মধ্যে যদি শুধুমাত্র এক বা একাধিক মিথিলিন মূলকের পার্থক্য থাকে তাদেরকে আমরা সমগোত্রীয় শ্রেণী বলি। আচ্ছা, এখন আসো কার্যকরী মূলক। কার্যকরী মূলক বলতে কি বোঝায়? নাম দেখে বোঝা যাচ্ছে, খেয়াল করো যে মূলকটা আসলে কাজ করে, যে মূলকটা কাজ করে তাকে আমরা বলি কার্যকরী মূলক। আসলে কি কাজ করবে সে? কার্যকরী মূলক একটা জৈব যৌগের, কার্যকরী মূলক একটা জৈব যৌগের রাসায়নিক বিক্রিয়া এবং রাসায়নিক ধর্ম নির্ধারণ করে। একটি জৈব যৌগে রাসায়নিক বিক্রিয়া
এবং রাসায়নিক ধর্ম নির্ধারণ করে যেই মূলক তাকে আমরা বলি কার্যকরী মূলক। তাহলে যেমন ধরো আজকে CH3CH2OH, এই যৌগটাতে CH3CH2 বিক্রিয়ায় কোনরূপ প্রভাব ফেলে না। প্রভাব ফেলে কে? প্রভাব ফেলে হচ্ছে OH। এই মূলকটা, এই ইথানল, এটার নাম হচ্ছে ইথানল, এই ইথানল যত বিক্রিয়া করে তার অধিকাংশই করে এবং তার সবই করে হচ্ছে এই OH এর কারণে। সুতরাং এই OH-টা হচ্ছে এই যৌগের কার্যকরী মূলক। সো কেন আসলে তোমাদেরকে কার্যকরী মূলক দেখানো হচ্ছে? যেমন ধরো আজকে কার্যকরী মূলকের নাম যদি OH থাকে সেটা হচ্ছে অ্যালকোহল, যদি CHO থাকে সেটা হচ্ছে অ্যালডিহাইড, যদি COOH থাকে সেটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, যদি COC থাকে তাহলে সেটা হচ্ছে ইথার। এরকম করে নানান কার্যকরী মূলক আছে এবং সেগুলো আমরা যখন নামকরণ করব, এই সকল যৌগের নামকরণ করব, তখন আমরা এই যৌগগুলা সকল কিভাবে নামকরণ করে আমরা এগুলো দেখব। সো কার্যকরী মূলক, আবারও বলতেছি, কার্যকরী মূলক হচ্ছে জৈব যৌগের যেই মূলক বিক্রিয়া, ওই জৈব যৌগের বিক্রিয়ার প্রকৃতি এবং ধর্ম নির্ধারণ করে তাকেই বলবো আমরা কার্যকরী মূলক। তো কার্যকরী মূলক এবং সমগোত্রীয় শ্রেণী এই দুটো বোঝা গেল। এখন এই যে প্রিফিক্স এবং সাফিক্স, এই দুইটা প্রিফিক্স এবং সাফিক্স, এই দুইটা হচ্ছে, এই দুইটাকে নির্ধারণ করে আমাদের কার্যকরী মূলক। আমাদের কার্যকরী মূলক হচ্ছে এই প্রিফিক্স এবং সাফিক্স নির্ধারণ করে। আর শব্দমূল বা রুট যেটাকে আমরা বলতেছি, এটা হচ্ছে কার্বন সংখ্যা বোঝায়। এই রুট হচ্ছে কার্বন সংখ্যা বোঝায়। তাহলে রুটটা আসলে কি জিনিস খেয়াল করো। যদি কার্বন সংখ্যা 1 হয় ওই জৈব যৌগে, তাহলে এর রুট হচ্ছে মিথ। যদি কার্বন সংখ্যা 2 হয় ইথ, যদি কার্বন সংখ্যা 3 হয় প্রোপ, যদি কার্বন সংখ্যা 4 হয় বিউট, যদি কার্বন সংখ্যা 5 হয় তাহলে পেন্ট, যদি কার্বন সংখ্যা 6 হয় তাহলে হেক্স, যদি কার্বন সংখ্যা 7 হয় তাহলে হেপ্ট, যদি কার্বন সংখ্যা 8 হয় তাহলে অক্ট, যদি কার্বন সংখ্যা 9 হয় তাহলে নন, যদি কার্বন সংখ্যা 10 হয় তাহলে হচ্ছে ডেট। সো এই জিনিসটা তোমাদেরকে মেমোরাইজ করতে হবে যে কার্বন সংখ্যা যদি 1 হয় তাকে আমরা বলি মিথ, কার্বন সংখ্যা যদি 2 হয় তাহলে আমরা বলি ইথ, কার্বন সংখ্যা 3 হলে প্রোপ, 4 হলে বিউট, 5 হলে পেন্ট, 6 হলে হেক্স, 7 হলে হেপ, 8 হলে অক্ট, 9 হলে নট, 10 হলে ডেট। এই শব্দগুলা মিথ, ইথ, প্রোপ, এই শব্দগুলা হচ্ছে রুট বা শব্দমূল। এটা তোমাদেরকে মেমোরাইজ করতে হবে। সো আমরা আসো যে ইউপ্যাক পদ্ধতির নামকরণ, এবার একদম ফাইনাল পদ্ধতিতে আসি। আমরা আসি অ্যালকেনের নামকরণ। অ্যালকেন, আচ্ছা, এই অ্যালকেন হচ্ছে একটা সমগোত্রীয় শ্রেণীর নাম যার সাধারণ সংকেত CnH2n+2। অ্যালকেন হচ্ছে এমন একটা সমগোত্রীয় শ্রেণীর নাম যার সাধারণ সংকেত হচ্ছে CnH2n+2। সো এই অ্যালকেনের নামকরণ আজকে আমরা এখন দেখব। অ্যালকেনের নামকরণ আসো, যেমন ধরো আজকে যদি একটা এখন অ্যালকেন কখন হবে, কখন আসলে এই সমগোত্রীয় শ্রেণীকে আমরা অ্যালকেন বলবো? যখন শুধুমাত্র কার্বন কার্বন একক বন্ধন, কার্বন কার্বন একক বন্ধন এবং থাকবে, তাকে আমরা বলবো অ্যালকেন। কার্বন কার্বন একক বন্ধন থাকলে তাকে আমরা কি বলবো? অ্যালকেন। এবং অন্য কোনো কার্যকরী মূলক থাকবে না,
শুধুমাত্র কার্বন কার্বন একক বন্ধন এবং অন্য কোনো কার্যকরী মূলক থাকবে না, এইটাকেই আমরা বলতেছি অ্যালকেন। সো এই অ্যালকেনের নামকরণে যদি নামকরণ করতে চাও তাহলে আমি শুরুতে বলি এখানে কার্বন সংখ্যা কয়টা। আমাদের সর্বপ্রথম একটা যোগাযোগ নামকরণ করতে হলে আমাদের কার্বন সংখ্যা হিসাব করতে হবে। কার্বন সংখ্যা কয়টা এখানে? এখানে কার্বন সংখ্যা হচ্ছে 1 2 3। 3 হলে শব্দমূল কি? প্রো। আর যেহেতু এটা অ্যালকেন সেহেতু এই যোগে প্রোপের পরে একটা প্রিফিক্স সাফিক্স যুক্ত হবে, সেটা হচ্ছে এন। অ্যালকেন থাকলে আমরা শব্দমূলের শেষে লাগাই হচ্ছে এন। এন হচ্ছে কি? তাহলে এটা নাম হবে প্রোপেন। আবারও বলতেছি, সর্বপ্রথম যেটা আমাদের নির্ধারণ করতে হবে সেটা হচ্ছে কার্বন সংখ্যা কয়টা, ওই যৌগ কার্বন সংখ্যা কয়টা। এখন কার্বন সংখ্যা এই যৌগটা অনেক সিমিলার, অনেক সহজ যৌগ, যে এখানে কার্বন সংখ্যা 1 2 3, সেহেতু আমরা শব্দমূল থেকে পেলাম প্রো। আর যেহেতু অ্যালকেন অন্য কোনো কার্যকরী মূলক নেই সেহেতু এন যুক্ত করে এটা নাম করলাম প্রোপেন। এখন আসো একটু কমপ্লেক্সের দিকে যাই। কমপ্লেক্স এর আগে যেই আমরা যৌগটা দেখছি সেই যৌগটাতে কার্বন সংখ্যার কার্বনের যে চেইন ছিল সেই চেইনটা সাথে কোনো সাইড চেইন ছিল না, কিন্তু দেখো এই যৌগটাতে একটা সাইড চেইন চলে আসছে। সাইড চেইনটা কি খেয়াল করো, এই যে এটা চলে আসছে। এখন দেখো যে তুমি কার্বন সংখ্যা হিসাব করতেছো 1 2 3 4 5 6 7, এভাবে কার্বন সংখ্যা হিসাব করলে হবে না, এটা ভুল হবে। তাহলে আমরা কিভাবে হিসাব করব? আমরা হিসাব করব কার্বন শিকলে কয়টা কার্বন আছে। একটা যৌগের মেইন কার্বন শিকলে কয়টা কার্বন আছে সেটা আমরা হিসাব করব। এখন তুমি আমাকে বলতে পারো ভাই যে কার্বন শিকলটা হচ্ছে এইটা, যেহেতু এটা খুব সহজভাবে সোজা করে লেখা আছে তাহলে এটাই হচ্ছে আমাদের কার্বন শিকল। কিন্তু এটা কার্বন শিকল নয়। কার্বন শিকল হচ্ছে আমাদের কার্বন শিকল নির্ধারণ করতে হবে দুইটা জিনিস দিয়ে। এক হচ্ছে সবচেয়ে লম্বা, দুই হচ্ছে কার্যকরী মূলক থাকতে হবে অবশ্যই। যেহেতু এটা অ্যালকেন সেহেতু আমাদের কার্যকরী মূলককে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। তাহলে আমাদের কি চিন্তা করতে হবে? চিন্তা করতে হবে যে সবচেয়ে লম্বা শিকল কোনটা। খেয়াল করো, তুমি যদি হিসাব করো এখান থেকে 1 2 4 5 6 7, তুমি এটা হিসাব করতেছো 1 2 3 4 5 6, আবার 1 2 3 4 5, এভাবে হিসাব করলে 5টা, এভাবে হিসাব করলে 1 2 3 4 5 6 6টা। তাহলে আমাদের মেইন শিকল কোনটা? আমাদের মেইন শিকল হচ্ছে এটা। এটা হচ্ছে আমাদের মেইন শিকল। তাহলে এখানে কার্বন সংখ্যা কয়টা? এখানে কার্বন সংখ্যা হচ্ছে 6টা। তাহলে 6টা হলে তাকে আমরা লিখি হেক্স। যেহেতু অ্যালকেন কোনো কার্যকরী মূলক নেই, শুধু কার্বন কার্বন একক বন্ধন, সেহেতু আমরা কি লিখবো? হেক্সেন। এখন আসো এই যে এই কার্বনটা পড়ে রয়েছে এটা দিয়ে আমরা কি করব? এটা কি নামকরণে আসবে না? অবশ্যই আসবে। যদি এটা না আসে তাহলে নামকরণ সম্পূর্ণ হবে না। তাহলে এটাকে আমরা কি করব? এখানে যে CH3 লেখা, এই CH3 এটা একটা নাম আছে, সেটা হচ্ছে মিথাইল। CH3 এটা হচ্ছে মিথাইল। যদি CH2 CH3 হয় সেটা নাম হবে ইথাইল। এরকম করে কার্বন সংখ্যা যত বাড়বে তত বাড়তে থাকবে। CH3 মিথাইল, CH2 CH3 ইথাইল, CH2 CH2 CH3 প্রোপাইল, এরকম করে আস্তে আস্তে বিউটাইল পেন্টাইল যতটুকু আসে ততটুকু আমরা আনবো। তাহলে দেখো এটাকে আমরা কি বলবো? এটাকে বলবো মিথাইল। এবং এটা কত নম্বর কার্বনে আছে?
এখন এটা হতে পারে, এটা হচ্ছে 1 নম্বর কার্বন, 2 3 4 5 6। আবার তুমি যদি হিসাব করো, তো আমি এখান থেকে হিসাব করবো 1 2 3 4 5 6। খেয়াল করো, তুমি যদি এভাবে হিসাব করো তাহলে এটা করবে 4 নম্বর কার্বনে, যদি তুমি এভাবে হিসাব করো এটা করবে 3 নম্বর কার্বন। এখন আমরা কোনটা লিখব? আমরা এটা কত নম্বর দিব? আমরা দিব হচ্ছে এটাকে 3 নম্বর কার্বনে। এবং এটা হচ্ছে ইউপ্যাক নিয়ম যে যত কাছে এই মূলকটা পড়বে, একটা যদি কোনো মূলক থাকে, যদি অ্যালকেনের সাথে কোনো মূলক থাকে, সেটা হোক মিথাইল, হোক ইথাইল, হোক প্রোপাইল, অথবা যদি হয় সেটা হচ্ছে ক্লোরো, ব্রোমো, আয়োডো, ফ্লোরো, এগুলো যদি হয়, বা নাইট্রো, যেটাই হোক না কেন, আমাদের ওই মূলকটা যেই কার্বন থেকে সবচেয়ে কাছে, ওই কার্বন থেকে আমাদের হিসাব করতে হবে। তাহলে সবচেয়ে কাছে কার থেকে? 1 2 3। তাহলে এটাকে দেখবো 3 মিথাইল হেক্সেন। তাহলে এটার নাম হচ্ছে 3 মিথাইল হেক্সেন। আসো আরেকটা উদাহরণ। এই ক্ষেত্রে দেখো, যদি তুমি এখান থেকে হিসাব করো 1 2 3 4 5 6, এখানে 6টা কার্বন। আবার তুমি হিসাব করো 1 2 3 4 5 6, এখানেও 6টা কার্বন। তুমি যে কোনো চেইন নিতে পারো। তো আমি চিন্তা করলাম যে এটা হচ্ছে আমাদের মেইন চেইন। তাহলে কার্বন সংখ্যা 1 2 3 4 5 6 হেক্সেন, রাইট? আর কয় নম্বর কার্বনে ইথাইল মূলক আছে? এই দিক থেকে শুরু করলে 1 2 3 4, এদিক থেকে শুরু করলে 1 2 3। তাহলে আমরা কোন দিক থেকে শুরু করব? আমরা শুরু করব 1 2 3 4 5 6। আমরা কোন দিকে শুরু করব? এখান থেকে। কারণ আমি কি বলেছিলাম? আমি বলেছিলাম ইউপ্যাক নিয়মে এই যে একটা গ্রুপ, এই গ্রুপটা যে কার্বন থেকে সবচেয়ে কাছে আছে, ওই কার্বন থেকে আমরা কার্বন সংখ্যা কাউন্ট করা শুরু করব। তাহলে এটার নাম হচ্ছে 3 ইথাইল হেক্সেন। এতক্ষণ তো আমরা দেখলাম এখানে একটা মূলক আছে। যদি এরকম হয় যে অ্যালকেনে 2 বা ততোধিক মূলক আছে, যেমন ধরে এরকম একটা উদাহরণ হচ্ছে, তাহলে দেখো যে এই কার্বনে যদি তুমি চেইন হিসাব করো, তাহলে মেইন চেইন কোনটা? মেইন চেইন হচ্ছে 1 2 3 4 5 6। এই চেইনটা হচ্ছে মেইন চেইন। তাহলে আমরা লিখব হেক্সেন। হেক্সেন হেক্সেন। আর যদি কার্বন সংখ্যা হিসাব করো 1 2 3 4 5 6, এখান থেকে হিসাব করবো না 1 2 3 4 5 6, এখান থেকে হিসাব করবো। দেখো যদি তুমি এদিক থেকে হিসাব করো তাহলে ক্লোরিন এটার কাছে, যদি তুমি এদিক থেকে হিসাব করো তাহলে CH3 মূলক এটার কাছে। তাহলে এখন তুমি কোন দিক থেকে হিসাব করবে? এখন আমাদের হিসাব করার টেকনিক হচ্ছে, তুমি কার্বন সংখ্যা কাউন্ট করো। যদি এখান থেকে কাউন্ট করো 1 2 3 4 5 6, এটা 2 নম্বর কার্বনে, এটা 3 নম্বর কার্বনে। 2 যোগ 3 সমান 5। তুমি যদি এখান থেকে হিসাব করো 1 2 3 4 5 6, তাহলে দেখো এটা 4 নম্বর কার্বনে, এটা 5 নম্বর কার্বনে। 4 যোগ 5 = 9। তাহলে কোনটা কম? নিশ্চয়ই 5 কম। তাহলে নামকরণ হবে হচ্ছে 2 মিথাইল সরি 3 ক্লোরো 2 মিথাইল হেক্সেন।
এখন তোমাদের কাছে যদি এই যোগের নিয়ম কঠিন মনে হয় যে ভাই আমি তো পরীক্ষার সময় যে এমসিকিউ দেখবো সে এমসিকিউতে যোগ করার সময় থাকবে না, হয়তোবা আমার কাছে একটা এমসিকিউর জন্য 40 সেকেন্ড সময় পাবো, তখন আমি যদি যোগ করতে না পারি 4টা এমসিকিউর মধ্যে আমি কোনটা যোগ করবো, তাহলে তোমার জন্য এই নিয়ম, তুমি এই যোগটাকে সমান 2 ভাগে ভাগ করো। তুমি এই যোগটাকে সমান 2 ভাগে ভাগ করলা এবং যে পাশে ভার বেশি ওই পাশটা থেকে কাউন্ট করা শুরু করবে। যে পাশে ভার বেশি বলতে আমি বোঝাচ্ছি যে পাশে কার্যকরী মূলক বেশি। তুমি যোগটাকে ভাগ করলা অর্ধে করে যে পাশে মূলক বেশি সে পাশ তুমি কাউন্ট করা শুরু করবা। যেমন ধরো তুমি এটা ভাগ করছো এবং দেখতেছো যে এ সাইডটা বেশি ভারী, কারণ ক্লোরিন মিথাইল দুইটাই এই সাইডেই পড়ছে, তাহলে তুমি অবশ্যই কাউন্ট করা শুরু করবা। এটা 1 2 3 4 5 6, এটা হচ্ছে তোমার জন্য। যদি কারো এই নিয়ম পছন্দ না হয় তাহলে সে যোগ করে চলবে, সে যে যেটাতে কমফোর্টেবল। সো এটা হচ্ছে 3 ক্লোরো 2 মিথাইল হেক্সেন। এখন অনেকের মনে কোশ্চেন আসতে পারে যে ভাই আপনি তো 2 মিথাইল 3 ক্লোরো হেক্সেনও লিখতে পারতেন, তাহলে আপনি কেন 3 ক্লোরো 2 মিথাইল হেক্সেন লিখলেন? এটার কারণ হচ্ছে, ধরো একটা উদাহরণ নাও যে তোমরা অনেকেই হয়তোবা ডিকশনারি দেখেছো, ডিকশনারিতে সবাই ডিকশনারি দেখেছো অবশ্যই। তো ডিকশনারিতে ওয়ার্ডগুলো কিভাবে থাকে? ওয়ার্ডগুলো থাকে অ্যালফাবেটিক অর্ডারে, রাইট? যে প্রথমে এ থাকে, এরপরে বি থাকে, এরপরে সি থাকে। সো এই আইইউপিএক নিয়মেও সেম, যে অ্যালফাবেটিক অর্ডার আমরা ফলো করব। অ্যালফাবেটিক অর্ডার বলতে সি আগে নাকি এম আগে? অ্যালফাবেটে আমরা জানি সি আগে, সেজন্য আমরা সি কে লিখছি ক্লোরো 3 ক্লোরো 2 মিথাইল হেক্সেন। তাহলে এইটা গেল হচ্ছে মিথাইল এবং ক্লোরো এর মধ্যে। আসলে আরেকটা উদাহরণ দেখি, যে CH3 CH CH CH2 CH2 CH3। তো খেয়াল করো এই যোগটা মেইন চেইন কোনটা? আমরা যদি আজকে দেখি মেইন চেইন, যে 1 2 3 4 5 6 7 8 9, এই চেইনটা হচ্ছে এই যোগের মেইন চেইন, এই অ্যালকেনের মেইন চেইন। সো এই যে চেইন, এই চেইন আমরা তো বুঝতে পারছি যে এটা নোন আর কি নোনেন। সো নোনেন যেহেতু, এখন একটা জিনিস খেয়াল করো যে কার্বন ক্লোরিন আছে, ব্রোমিন আছে, ইথাইল আছে। তো এটাকে তুমি কিভাবে নামকরণ করবে? তো নামকরণ করার ক্ষেত্রে আমি আগেই বলেছি যে তুমি কাউন্ট করবে আগে এখান থেকে, যে সরি এখান থেকে কাউন্ট করো 1 2 3 4 5 6 7 8 9। তাহলে দেখো যদি এখান থেকে কাউন্ট করো 1 2 3 4 5 6 7 8 9, তাহলে দেখো 4 নম্বর কার্বনে 5 নম্বর কার্বন আর 7 নম্বর কার্বনে 4 যোগ 5 যোগ 7। আর যদি এখান থেকে কাউন্ট করো 1 2 3 4 5 6 7 8 9, তাহলে খেয়াল করো যে এটা হচ্ছে 3 5 6, 3 5 আর 6 হিসাব করো। দেখো এটা আসবে হচ্ছে তোমার 16 আর এটা আসবে হচ্ছে 14। তাহলে নামকরণ কোথায় করব? অবশ্যই আমরা সিরিয়াল করব 1 2 3 4 5 6 7 8 9 এভাবে। তাহলে এখন দেখো যে আবার আগে বলতে শিখেছিলাম যে মাঝখান থেকে ভাগ করবে। 1 2 3 4 5 6 7 8 9, এর মাঝখান হচ্ছে 5, এই 5 এ ভাগ করো। দেখো যে কোন পাশে ভার বেশি। খেয়াল করো যে তুমি এখন বলতে পারো যে ভাই
এই পাশেও একটা ইথাইল, এই পাশেও একটা ক্লোরিন, সো দুই পাশেই সমান, একটা একটা করে মূলক। তাহলে ভাই আপনি এই নিয়মে কিভাবে করবেন? কিন্তু আমি বলবো না, এই পাশটা ভারী বেশি। কারণ খেয়াল করো, ক্লোরিনটা এই মাঝ দাগের চেয়ে বেশি দূরে আছে না? ক্লোরিনটা এই মাঝ দাগের চেয়ে বেশি দূরে আছে। এই মাঝ দাগের চেয়ে দূরে থাকার কারণে এই পাশটা ভারী, যার কারণে আমরা হিসাব করব 1 2 3 4 5 6 7 8 9 এইভাবে। তো দেখা গেল, যদি আমি বললাম তো, যদি কারো কনফিউজ লাগে, এই মাঝখানে দাগ বা অর্ধেক করে ভাগ করে দাঁড়িপাল্লা সিস্টেম যদি কারো কনফিউজ মনে হয়, তাহলে তুমি যোগ করে করবে, কোনো সমস্যা নেই, যোগ করে করবে। তো তাহলে এটার নামকরণ কি হবে বলো? নামকরণ হবে হচ্ছে 3 chloro 5 bromo 3 chloro 6 ethyl none। তাহলে বুঝতে পারতেছো যে নামকরণটা কি হচ্ছে? বি দিয়ে ব্রোমো, সি দিয়ে ক্লোরো, ই দিয়ে ইথাইল। তাহলে বুঝতে পারতেছো যে বি আগে, তারপরে সি, তারপরে ই। তো তাহলে এই যোগটার নাম সবাই পারার কথা, এই যোগটা ইজি আছে। তাহলে এখন চলো যে আমরা আরো একটা উদাহরণ দেখি। কি উদাহরণ দেখো? এই যোগটা দেখো, আমি যখন কলেজে ছিলাম তখন আসলে এই যোগটার নামকরণ করতে দিয়েছিল আমার স্যার। তো আমি যোগটার নামকরণ ইউপে কলেজে করেছিলাম। তো স্যার দেখে বলছিল যে এই যোগটা সাধারণত অনেকে নামকরণ করতে পারে না, একটু কঠিন। তো দেখো যে এই যোগটা প্রধান চেইন যদি আমরা দেখি, তাহলে এটা হচ্ছে প্রধান চেইন, 1 2 3 3 কার্বন, তাহলে অবশ্যই কি প্রোপেন। আর আরেকটা কি আছে দেখো তো, এই 2 নম্বর কার্বনে দুইটা মিথাইল গ্রুপ, তাহলে আমরা লিখে দিলাম 2 ডাইমিথাইল, যেহেতু দুইটা মিথাইল, 2 ডাইমিথাইল প্রোপেন লিখে দিলাম। কিন্তু এই নামকরণটা হচ্ছে ভুল। আমাদেরকে এখানে 2 ডাইমিথাইল লিখলে হবে না, আমাদেরকে লিখতে হবে 2 ডাইমিথাইল প্রোপেন। আমাদেরকে দেখাইতে হবে যে এই জৈব যৌগে কোন কোন কার্বনে এই মিথাইল গ্রুপটা আছে, কোন কোন কার্বনে দুইটা মিথাইল গ্রুপ আছে। আমরা যদি 2 ডাইমিথাইল প্রোপেন লিখি, তাহলে বোঝা যাবে যে আমরা একটা মিথাইল গ্রুপের অবস্থান চিহ্নিত করিনি, সেহেতু অবশ্যই আমাদের লিখতে হবে 2 ডাইমিথাইল প্রোপেন। তো যদি এখানে 3টা মিথাইল গ্রুপ থাকতো, তাহলে আমরা লিখতাম মানে ট্রাইমিথাইল প্রোপেন। যদি 4টা থাকতো তাহলে টেট্রামিথাইল প্রোপেন, 5টা থাকলে পেন্টামিথাইল প্রোপেন। তো এবার দেখো যে আরেকটা উদাহরণে আসি। খেয়াল করো যে এই যোগযোগের প্রধান চেন হচ্ছে 1 2 3 4 5 6, এটা বুঝতে পারতেছো? তাহলে অবশ্যই এটা কি হবে? হেক্সান। আর ক্লোরিন আমরা কাউন্ট করব এখান থেকে, কারণ বুঝতে পারতেছো যদি আমি মাঝখানে ভাগ করি, এই পাশটা ভাগ, এই পাশে ভাগ বেশি। তো আমরা যদি লিখি যে 1 2 3 4 5 6, তাহলে দেখো আসবে 2 5 ডাইক্লোরো 2 5 ডাইক্লোরো 3 মিথাইল হেক্সেন। 2 আর 5 এ ক্লোরিন আছে, কয়টা ক্লোরিন? দুটা ক্লোরিন, এজন্য ডাইক্লোরো। আর
3 নম্বর কার্বনে আছে মিথাইল, সেজন্য আমরা বললাম 2,5 ডাইক্লোরো 3 মিথাইল হেক্সেন। তো অ্যালকেনের নামকরণ, একটা স্ট্রাকচার দেখে অ্যালকেনের নামকরণ করা প্রায় সব নিয়মে আমাদের দেখানো হয়েছে। এখন আমরা দেখব আমরা এই নাম দেখে কিভাবে আসলে এই স্ট্রাকচার, একটা অ্যালকেনের স্ট্রাকচার এটা সেটাকে ডিটারমাইন করি সেটা দেখব। তো আসো, যদি থাকে ধরো তোমার কাছে একটা যৌগ আছে যেটা হচ্ছে 2,2-ডাইমিথাইল বিউটেন। আচ্ছা, তোমাদের অনেকেরই একটা কোশ্চেন থাকতে পারে যে ভাই প্রত্যেকটা তো আপনি কেন এভাবে মিলাই দিচ্ছেন, নামগুলো তো আলাদা আলাদা, আপনি কেন মিলাই দিচ্ছেন? আমরা ক্যারালাস লিনিয়াসের নামকরণ পদ্ধতি সম্বন্ধে অনেকেই জানি, যেটা আসলে দ্বিপদী এবং ওইটার পদ দুইটা, কিন্তু ইউপ্যাক নিয়মে, ইউপ্যাক পদ্ধতিতে আমাদের এটা হচ্ছে এক পদী নামকরণ এবং নামের পদ হচ্ছে কি একটা। সেজন্য প্রত্যেকটা ক্ষেত্রে দেখো আমি প্রত্যেকটা ক্ষেত্রে এই যে এক পদ করে দিয়েছি, আমি মিলাই দিয়েছি না। তাহলে আসো এখন যে 2,2-ডাইমিথাইল বিউটেন এটা কিভাবে লিখবো? দেখো প্রথমে যেহেতু বিউটেন, আমরা এখান থেকে শুরু করবো বিউটেন। সো বিউটেনের আঁকবো, এটা গেল একটা বিউটেনের চেইন। এখন বলছে 2,2-ডাইমিথাইল বিউটেন, তাহলে হিসাব করলাম যে এটা হচ্ছে 1 নম্বর কার্বন, 2, 3, 4, এটা আমার কাছে, তুমি এখান থেকে হিসাব করতে পারো, এখান থেকে হিসাব করতে পারো, কোনো প্রবলেম নেই। তো 2 নম্বর কার্বনে আছে 2টা মিথাইল গ্রুপ, তাহলে 2,2-ডাইমিথাইল বিউটেন হয়ে গেছে। এখন শুধু চেইনে হাইড্রোজেন অ্যাড করবে, কার্বনের যোজনী নির্ভর করে হাইড্রোজেন অ্যাড করবে। খেয়াল করো এখানে কার্বনের যোজনী একটা আর বাকি তিনটাতে হাইড্রোজেন ফিল আপ করছো। এই কার্বনের ক্ষেত্রে 4টাই বন্ধ গঠন করে ফেলছে, সুতরাং এখানে কোনো হাইড্রোজেন অ্যাড করার দরকার নেই। এখানে 2টা, এখানে 3টা, এটা হচ্ছে 2,2-ডাইমিথাইল বিউটেন। এভাবে করে আমরা তাহলে এই নামকরণের ক্ষেত্রে আমি সর্বপ্রথম কি করলাম? আমি সর্বপ্রথম করেছি বিউটেন দেখেছি, আমি সর্বপ্রথম আমার যেখানে চোখ গেছে সেটা হচ্ছে বিউটেন। এই বিউটেন দেখে আমি আমার স্কেলিটাল যে একটা স্ট্রাকচার সেটা এঁকে ফেলেছি। আমি কি করলাম? আমি একটা বিউটেন চেইন আঁকলাম। চেইন আঁকার পর আমি গেলাম হচ্ছে এই যে মূলকগুলোতে, যে হাইড্রোজেনকে যারা সাবস্টিটিউট করে এখানে অ্যাড হলো তাদেরকে দিকে তাকালাম। এখানে 2টাই ডাইমিথাইল, 2টা মিথাইল এবং কয়টা কোন কার্বনে? 2 নম্বর কার্বনে, 2টাই 2 নম্বর কার্বনে। সুতরাং আমি এভাবে 2,2-ডাইমিথাইল বিউটেন লিখলাম। তো আরেকটু উদাহরণ আসুন। ব্রোমো 4 ক্লোরো 6 মিথাইল ডেকেন, এই যৌগটা আমাদের দেখতে হবে। তো খেয়াল করো যে আমি সর্বপ্রথম ডেকেনের দিকে, আমি আগে বলেছি যে আমাদেরকে যৌগ নাম থেকে যৌগ স্ট্রাকচার বের করতে হলে আমাদের সর্বপ্রথম শব্দগুলোর দিকে তাকাতে হবে। শব্দগুলো হচ্ছে ডেক, মানে ডেকেন এটা হচ্ছে একটা অ্যালকেন যার কার্বন শিকল 10 কার্বন বিশিষ্ট। 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এখন বলতেছে 2 নম্বর কার্বন একটা ব্রোমিন আছে, 2 নম্বর কার্বন একটা ব্রোমিন দিয়ে দাও। 4 নম্বর কার্বন একটা ক্লোরিন আছে, 4 নম্বর কার্বন একটা ক্লোরিন দিয়ে দাও। আর বললো 6 নম্বর কার্বন একটা মিথাইল আছে, তাহলে 6 নম্বর কার্বন একটা মিথাইল দিয়ে দিলেই এই যৌগটা সম্পূর্ণ। এখন শুধু তোমার
হাইড্রোজেন দিয়ে ফিল আপ করতে হবে। এটা হলো এটা হলো 2 ব্রোমো 4 ক্লোরো 6 মিথাইল ডেকেন। তো আজকে ক্লাস এতটুকুই থাক, কারণ আমরা আজকে অ্যালকেনের নামকরণ দেখলাম। নামকরণের যে জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অ্যালকেন। অ্যালকেনের নামকরণটা বেশি গুরুত্বপূর্ণ, তার কারণ হচ্ছে এটা হচ্ছে বেসিক। এই নামকরণ থেকে পরবর্তীতে অ্যালকিন, অ্যালকাইন, অ্যালডিহাইড, কিটোন, অ্যালকোহল, কার্বক্সিলিক অ্যাসিড, ইথা, এই নামকরণগুলো এই নামকরণের উপরে বেস করে করা হবে। সো আজকে আমাদের ক্লাস অ্যালকেনের নামকরণ এখানেই শেষ হবে। আর যদি তোমরা আরো প্র্যাকটিস করতে চাও, নামকরণের ক্লাসগুলো আরো প্র্যাকটিস করতে চাও, তাহলে তোমাদেরকে বলবো তোমরা হাজারি স্যার বাজারে অনেক বই আছে, যেমন হাজারি নাক স্যারের বই আছে, কবির স্যারের বই আছে, শহীদ কুমার বউ স্যারের বই আছে। তোমরা যে কোনো একটা বইয়ের ভিতরে অনেক উদাহরণ থাকে, অনেক এক্সারসাইজ থাকে, সেই এক্সারসাইজগুলো দেখে নামকরণ, অ্যালকেনের নামকরণটা ভালো করে মানে করবে। তার কারণ হচ্ছে তুমি যত প্র্যাকটিস করবে, তোমরা অনেক ভালো করে জানো প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। সো তুমি যত প্র্যাকটিস করবে তত আসলে তুমি এগুলো খুব তাড়াতাড়ি ধরতে পারবে এবং এগুলো তোমার কাছে অনেক সহজ মনে হবে। আর মাথায় রাখো যে নামকরণ নিয়ে বইতে কিন্তু প্রশ্ন আসে, ঢাকা ইউনিভার্সিটিতে এমসিকিউ আসে। তোমরা যদি কেউ এখন বাসায় বসে যদি কেউ প্রশ্ন মানে বিভিন্ন রকম প্রশ্ন ব্যাংক আছে, বইয়ের প্রশ্ন ব্যাংক আছে, ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন ব্যাংক আছে, ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক আছে, তো ওই সকল প্রশ্ন ব্যাংকগুলো যারা তোমরা দেখো তারা হয়তো জানতে পারো যে নামকরণ থেকে কোশ্চেনগুলো আসে। সো নামকরণটা একটু ভালো করে প্র্যাকটিস করো। আর যদি এরপরেও কারো কোনো কিছু বুঝতে সমস্যা হয় বা যদি বুঝার কোনো ঘাটতি থাকে, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ঢাকা ইউনিভার্সিটি সম্বন্ধে, ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা বা বিভিন্ন রকম জিনিসপত্র সম্বন্ধে যদি কারো কোনো কিছু জানার থাকে, তাহলে অবশ্যই আমাকে এখন জানাবেন। থ্যাংক ইউ। তাহলে আজকের ক্লাস এখানে শেষ। আসসালামু আলাইকুম। বললে পরে গেল শুরু হয়েছে পাচ্ছে না। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আশিকুর রহমান, আবু সুফিয়ান মোহাম্মদ আশিকুর রহমান। বর্তমানে আমি ঢাকা ইউনিভার্সিটি ফার্মেসি বিভাগে পড়াশোনা করছি, 54th ব্যাচ। আমার সাথে সাব্বির ভাইয়ের কথা হয়েছিল একটা অনুষ্ঠানে, প্রবর্তনের একটা অনুষ্ঠানে। ওখানে আমি
যখন সাবিরের সাথে কথা বলি এবং সাবির ভাই ভবিষ্যৎ আর বিভিন্ন রকম পরিকল্পনা যখন শুনি, পথ শিশুদের নিয়ে কাজ করা এবং বিভিন্ন রকম আইডিয়া, তখন আসলে খুব ইন্টারেস্টেড হই যে এরকম একটা মানুষ, উনি দেখতে কিন্তু ওনার স্বাস্থ্য ওনার সব কিছু এতটাও মানে স্বাস্থ্যবান না উনি, বাট উনি ওনার যে পরিকল্পনা এবং দেশকে নিয়ে যে চিন্তা এবং পথ শিশুদের নিয়ে চিন্তা, আজকে এই পথ শিশুদের চিন্তা নিয়ে আমি খুব উদ্বুদ্ধ হই। এবং তিনি যখন আমাকে বললেন যে আশিক তুমি কি কেমিস্ট্রি ক্লাস নিতে পারবে, আমি তখন বললাম যে ভাই আমি তো সবসময় ক্লাস নিতে চাই এবং আমি ক্লাস নিতে খুব ইচ্ছুক। এবং তিনি আমাকে বললেন যে কেমিস্ট্রি ক্লাসটা নিতে হবে তোমাকে কাদের জন্য, যারা আসলে অ্যাডমিশন করে। তোমরা আসলে এখানে যারা ভিডিওটা দেখতেছো তারা অনেকেই ঢাকা ইউনিভার্সিটি মানে ডিইউ, বুয়েট এবং মেডিকেল অনেক কিছুতেই করতে চাও। তো আজকে আমাদের যে টপিক, সেই টপিক হচ্ছে জৈব যৌগ। এই জৈব যৌগটা খুবই একটা ইম্পর্টেন্ট টপিক কেন? কারণ শুধু অ্যাডমিশন, এইচএসসি ভর্তি পরীক্ষা, এইচএসসি পরীক্ষায় এই জৈব যৌগ থেকে তোমাদের সাধারণত তিনটা সৃজনশীল আসে, যদি কম আসে তাহলে দুটা সৃজনশীল আসে। আর যদি তোমাদের যদি অ্যাডমিশনের কথা বলি, ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশন, বুয়েটের অ্যাডমিশন, তাহলে সেক্ষেত্রে এই জৈব যৌগ থেকে ঢাকা ইউনিভার্সিটিতে এমসিকিউ আসে কম হলেও 7টা থেকে 8টা। আর বুয়েটে এখান থেকে আসে 80 মার্কস। বুয়েটে রিটেন পরীক্ষায় 80 মার্কস আসে জৈব যৌগ থেকে। সো তোমাদেরকে একটা বিষয় খুব মাথায় রাখতে হবে যে জৈব যৌগটা কতটুকু ইম্পর্টেন্ট। তুমি ভর্তি পরীক্ষায়, তুমি যদি বুয়েট ভর্তি পরীক্ষায় জৈব যৌগ বাদ দিয়ে যাও, তাহলে আসলে এই 80 মার্কস তুমি বাদ দিয়ে যাচ্ছ। সাধারণত আমরা যারা বুয়েটে ভর্তি পরীক্ষা দেয় বা ভর্তি হতে ইচ্ছুক, তারা কেমিস্ট্রিতে 200 মার্কে 180 মার্ক, আবারও বলতেছি কেমিস্ট্রিতে 200 মার্কে 180 মার্ক হাতে রাখে। বাট তুমি যদি জৈব যৌগ ভালো করে না পারো, তাহলে তুমি এই 80 মার্কস এর অ্যান্সার করতে পারবে না। তো বুঝতে পারতেছো ভর্তি পরীক্ষা থেকে, এই এইচএসসি পরীক্ষা থেকে শুরু করে ভর্তি পরীক্ষা পর্যন্ত এই জৈব যৌগটা কতটুকু ইম্পর্টেন্ট। সো তাহলে আমরা এই ইম্পর্টেন্ট টপিকটা দিয়ে আমাদের কেমিস্ট্রির যে সম্পূর্ণ লেকচার, সে লেকচার শুরু করি। তাহলে শুরু করি। জৈব যৌগ অর্গানিক কেমিস্ট্রি শুরু করার আগে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নামকরণ। জৈব যৌগের নামকরণ, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তুমি যদি নামকরণ না পারো, তুমি আসলে জৈব যৌগের অনেক কিছুই পারবে না। সো নামকরণটা খুবই ইম্পর্টেন্ট। আমরা আজকের যে লেকচার, সেই লেকচারে জৈব যৌগের নামকরণ কিভাবে করতে হয় তার একটা পার্ট দেখবো, এবং এটা একটু বড় টপিক। জৈব যৌগের নামকরণ এটা এক ক্লাসে শেষ হবে না, এটা আমাদের কয়েকটা ক্লাস লাগবে। তো আসো শুরু করা যাক, কথা না বাড়াই শুরু করি জৈব যৌগের নামকরণ। আচ্ছা, তোমরা যদি ঢাকা ইউনিভার্সিটির সম্বন্ধে, ঢাকা ইউনিভার্সিটির ভর্তি কিভাবে হতে হয়, ভর্তি পরীক্ষা কিভাবে দিতে হয় এবং বুয়েটে ভর্তি পরীক্ষা কিভাবে দিতে হয়, এগুলো সম্বন্ধে তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে, অথবা বুয়েটে কিভাবে পরীক্ষা দিব, কিভাবে প্রস্তুতি নিব, যদি কোনো প্রশ্ন থাকে আমায় কমেন্ট সেকশনে জানাই দিও। তাহলে আসো আমরা পড়ায় আসি। জৈব যৌগের নামকরণ। যখন প্রথম জৈব যৌগ আবিষ্কার হয়, তখন জৈব যৌগের সংখ্যা ছিল অনেক কম। তো বিজ্ঞানীরা যেটা আবিষ্কার করতো, জৈব যৌগ, যে সকল জৈব যৌগ আবিষ্কার করতো, তারা সেগুলোর নামকরণ করত। কিন্তু এক সময় এত বেশি জৈব যৌগ আবিষ্কার হয়ে গেছে, আজকে তুমি জানো যে জৈব যৌগের সংখ্যা 80 লক্ষেরও অধিক। এই 80 লক্ষেরও অধিক জৈব যৌগ
এর নামকরণ যদি 80 লক্ষ হয়, তাহলে তুমি বুঝতে পারতেছো তুমি 80 লক্ষ জৈব যৌগের নাম আসলে তুমি কখনোই মনে রাখতে পারবে না, বা এটা মুখস্থ করা কোয়াইট ইম্পসিবল। সো বিজ্ঞানীরা কি করলো? বিজ্ঞানীরা বললো যে তাহলে নামকরণ হোক একটা নির্দিষ্ট একটা ওয়েতে, একটা নির্দিষ্ট উপায়ে। সো নির্দিষ্ট উপায়টা কি? এই নির্দিষ্ট উপায় ঠিক করলো IUPAC, যেটা হচ্ছে ইনস্টিটিউশন অফ ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। সো তারা ঠিক করলো যে একটা সুনির্দিষ্ট নিয়ম, যে নিয়মের মাধ্যমে তুমি এই 80 লক্ষ জৈব যৌগের নামকরণ খুব সহজভাবেই করতে পারো। সো এই ইউপ্যাক নামকরণ ছাড়াও আরো 2 রকমের নামকরণ আছে। তাহলে দেখা গেল যে নামকরণ আসলে 3 ভাবে করা যায়। এক হচ্ছে উদ্ভূত, 2 হচ্ছে প্রচলিত, 3 হচ্ছে ইউপ্যাক পদ্ধতি। আজকে সকল জৈব যৌগের নামকরণে, আজকাল যত জৈব যৌগ আবিষ্কার হচ্ছে এবং যত জৈব যৌগের নামকরণ আমরা জানি, এই সব নামকরণই আসলে ইউপ্যাক পদ্ধতিতে করা হয়ে থাকে। তাহলে এই ইউপ্যাক পদ্ধতির আমরা যে নামকরণ আজকে শিখবো সেটা আসলে ইউপ্যাক পদ্ধতির নামকরণে আমরা শিখবো। তো আসো দেখা যাক ইউপ্যাক পদ্ধতির নামকরণ। ইউপ্যাক পদ্ধতির নামকরণ যদি করতে যাই, ইউপ্যাক পদ্ধতি, আচ্ছা আমার কথা শুনতেই কোনো প্রবলেম হচ্ছে? যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাও, কথা শুনতে কোনো প্রবলেম হচ্ছে কিনা, কোনো সমস্যা হচ্ছে কি কারো, কমেন্ট সেকশনে জানাতে পারো। আচ্ছা, কোনো সমস্যা হচ্ছে না। আইইউপ্যাক নামকরণের 3টা অংশ। ইউপ্যাক নামকরণের 3টা অংশ, একটা হচ্ছে প্রিফিক্স, একটা হচ্ছে রুট, একটা হচ্ছে সাফিক্স। সো এই ইউপ্যাক নামকরণের 3টা অংশ, প্রিফিক্স, রুট, সাফিক্স। সো প্রিফিক্স, রুট, সাফিক্স এগুলো কি জিনিস এটা আমাদের জানতে হবে। আচ্ছা, প্রিফিক্স, রুট, সাফিক্স এইটা জানার আগে আমাদের আগে জানতে হবে যে 2টা জিনিস, একটা হচ্ছে সমগোত্রীয় শ্রেণী, আরেকটা হচ্ছে কার্যকরী মূলক। তাহলে সমগোত্রীয় শ্রেণী কি আর কার্যকরী মূলক কি সেটা আমরা দেখব। সমগোত্রীয় শ্রেণী কি আর কার্যকরী মূলক কি আমরা সেটা দেখব। সমগোত্রীয় শ্রেণী, সমগোত্রীয় শ্রেণী হচ্ছে যদি দুটি জৈব যৌগের মধ্যে, শুধুমাত্র এক বা একাধিক মিথিলিন মূলক CH2 মূলকের পার্থক্য থাকে, তাহলে আমরা তাকে বলি সমগোত্রীয় শ্রেণী। আমি আবারও বলতেছি, যদি দুইটি জৈব যৌগের মধ্যে এক বা একাধিক CH2 বা মিথিলিন মূলকের পার্থক্য থাকে, তাহলে আমরা তাকে বলবো সমগোত্রীয় শ্রেণী। তাহলে সমগোত্রীয় শ্রেণী মানে কি বলছি আমরা উদাহরণ দেখে আসো। CH3 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 CH2 CH3, এটা হচ্ছে ইথেন, এটা হচ্ছে প্রোপেন। তাহলে আমাদের সংজ্ঞাটা কি ছিল? আমাদের সংজ্ঞা ছিল হচ্ছে যদি দুইটা জৈব যৌগের মধ্যে এক বা একাধিক মিথিলিন মূলকের পার্থক্য থাকে, মিথিলিন মূলক
CH2 মূলককে আমরা বলি মিথিলিন মূলক। যদি এক বা একাধিক মিথিলিন মূলকের পার্থক্য থাকে তাহলে আমরা তাকে বলবো সমগোত্রীয় শ্রেণী। ইথেন আর প্রোপেন এই দুই জৈব যৌগের মধ্যে তোমরা দেখো পার্থক্য এক জায়গায়, CH2 মূলকে। সো তাহলে বুঝতে পারতেছো যে ইথেন এবং প্রোপেন এরা দুজন হচ্ছে সমগোত্রীয় শ্রেণী। তাহলে যদি এটা হচ্ছে ইথেন, হচ্ছে দেখো এই উদাহরণের দিকে তাকাও, একটা হচ্ছে ইথেন, একটা হচ্ছে 2 মিথাইল প্রোপেন। তো এই দুইটা জৈব যৌগ খেয়াল করো, যদি আজকে এটার একটা সাধারণ সংকেত লিখি সেটা হচ্ছে C2H6, যদি এইটার ক্ষেত্রে সাধারণ সংকেত লিখি তাহলে C4H3 3 6 3 9 আর 10। খেয়াল করো, তাহলে খেয়াল করো এই দুইটার মধ্যে এক বা একাধিক মিথিলিন মূলকের পার্থক্য আছে কিনা। দেখো এখানে থেকে এখানে দুইটা মিথিলিন মূলকের পার্থক্য দেখা যাচ্ছে, এটার সাথে এটা দুইটা মিথিলিন মূলকের পার্থক্য দেখা যাচ্ছে। আমাদের সংজ্ঞা ছিল সমগোত্রীয় শ্রেণী তখনই বলবো যখন এক বা একাধিক, শুধুমাত্র এক বা একাধিক মিথিলিন মূলকের পার্থক্য দেখা যাবে, তাকেই আমরা সমগোত্রীয় শ্রেণী বলবো। খেয়াল করো এখান থেকে এখানে দুইটা মিথিলিন মূলকের পার্থক্য আছে, সো এইটাকে আমরা বলবো সমগোত্রীয় শ্রেণী। তাহলে আরো একটা উদাহরণ দেখি আমরা। এই দুটি যৌগ একটা নাম হচ্ছে মিথানল আর একটা নাম হচ্ছে ইথানল। সো খেয়াল করো মিথানল এবং ইথানল এই দুটার মধ্যে শুধুমাত্র একটা CH2 মূলকের পার্থক্য আছে, শুধুমাত্র একটা CH2 মূলকের পার্থক্য আছে। তাহলে এটাকে অবশ্যই আমরা কি বলতে পারি, এটাকে আমরা বলতে পারি এরা দুজন সমগোত্রীয় শ্রেণী। তাহলে সমগোত্রীয় শ্রেণী বোঝা গেল, যাদের মধ্যে যে দুইটা জৈব যৌগের মধ্যে যদি শুধুমাত্র এক বা একাধিক মিথিলিন মূলকের পার্থক্য থাকে তাদেরকে আমরা সমগোত্রীয় শ্রেণী বলি। আচ্ছা, এখন আসো কার্যকরী মূলক। কার্যকরী মূলক বলতে কি বোঝায়? নাম দেখে বোঝা যাচ্ছে, খেয়াল করো যে মূলকটা আসলে কাজ করে, যে মূলকটা কাজ করে তাকে আমরা বলি কার্যকরী মূলক। আসলে কি কাজ করবে সে? কার্যকরী মূলক একটা জৈব যৌগের, কার্যকরী মূলক একটা জৈব যৌগের রাসায়নিক বিক্রিয়া এবং রাসায়নিক ধর্ম নির্ধারণ করে। একটি জৈব যৌগে রাসায়নিক বিক্রিয়া এবং রাসায়নিক ধর্ম নির্ধারণ করে যেই মূলক তাকে আমরা বলি কার্যকরী মূলক। তাহলে যেমন ধরো আজকে CH3CH2OH, এই যৌগটাতে CH3CH2 বিক্রিয়ায় কোনরূপ প্রভাব ফেলে না। প্রভাব ফেলে কে? প্রভাব ফেলে হচ্ছে OH। এই মূলকটা, এই ইথানল, এটার নাম হচ্ছে ইথানল, এই ইথানল যত বিক্রিয়া করে তার অধিকাংশই করে এবং তার সবই করে হচ্ছে এই OH এর কারণে। সুতরাং এই OH-টা হচ্ছে এই যৌগের কার্যকরী মূলক। সো কেন আসলে তোমাদেরকে কার্যকরী মূলক দেখানো হচ্ছে? যেমন ধরো আজকে কার্যকরী মূলকের নাম যদি OH থাকে সেটা হচ্ছে অ্যালকোহল, যদি CHO থাকে সেটা হচ্ছে অ্যালডিহাইড, যদি COOH থাকে সেটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, যদি
COC থাকে তাহলে সেটা হচ্ছে ইথার। এরকম করে নানান কার্যকরীমূলক আছে এবং সেগুলো আমরা যখন নামকরণ করব, এই সকল যৌগের নামকরণ করব, তখন আমরা এই যৌগগুলা সকল কিভাবে কিভাবে নামকরণ করে আমরা এগুলো দেখব। সো কার্যকরীমূলক, আবারও বলতেছি, কার্যকরীমূলক হচ্ছে জৈব যৌগের যেই মূলক বিক্রিয়া, ওই জৈব যৌগের বিক্রিয়ার প্রকৃতি এবং ধর্ম নির্ধারণ করে, তাকেই বলবো আমরা কার্যকরী মূলক। তো কার্যকরী মূলক এবং সমগোত্রীয় শ্রেণী এই দুটো বুঝা গেল। এখন এই যে প্রিফিক্স এবং সাফিক্স, এই দুইটা প্রিফিক্স এবং সাফিক্স এই দুইটা হচ্ছে, এই দুইটাকে নির্ধারণ করে আমাদের কার্যকরী মূলক। আমাদের কার্যকরী মূলক হচ্ছে এই প্রিফিক্স এবং সাফিক্স নির্ধারণ করে। আর শব্দমূল বা রুট যেটাকে আমরা বলতেছি, এটা হচ্ছে কার্বন সংখ্যা বোঝায়। এই রুট হচ্ছে কার্বন সংখ্যা বোঝায়। তাহলে রুটটা আসলে কি জিনিস খেয়াল করো। যদি কার্বন সংখ্যা 1 হয় ওই যৌগ যৌগে, তাহলে এর রুট হচ্ছে মিথ। যদি কার্বন সংখ্যা 2 হয় ইথ, যদি কার্বন সংখ্যা 3 হয় প্রো, যদি কার্বন সংখ্যা 4 হয় বিউট, যদি কার্বন সংখ্যা 5 হয় তাহলে পেন্ট, যদি কার্বন সংখ্যা 6 হয় তাহলে হেক্স, যদি কার্বন সংখ্যা 7 হয় তাহলে হেপ্ট, যদি কার্বন সংখ্যা 8 হয় তাহলে অক্ট, যদি কার্বন সংখ্যা 9 হয় তাহলে নন, যদি কার্বন সংখ্যা 10 হয় তাহলে হচ্ছে ডেড। সো এই জিনিসটা তোমাদেরকে মেমোরাইজ করতে হবে যে কার্বন সংখ্যা যদি 1 হয় তাকে আমরা বলি মিথ, কার্বন সংখ্যা যদি 2 হয় তাহলে আমরা বলি ইথ, কার্বন সংখ্যা 3 হলে প্রো, 4 হলে বিউট, 5 হলে পেন্ট, 6 হলে হেক্স, 7 হলে হেপ, 8 হলে অক্ট, 9 হলে নট, 10 হলে ডেড। এই শব্দগুলা মিথ, ইথ, প্রো, এই শব্দগুলা হচ্ছে রুট বা শব্দমূল। এটা তোমাদেরকে মেমোরাইজ করতে হবে। সো আমরা আসো যে ইউপ্যাক পদ্ধতির নামকরণ, এবার একদম ফাইনাল পদ্ধতিতে আসি। আমরা আসি অ্যালকেনের নামকরণ। অ্যালকেন, আচ্ছা, এই অ্যালকেন হচ্ছে একটা সমগোত্রীয় শ্রেণীর নাম যার সাধারণ সংকেত CnH2n+2। অ্যালকেন হচ্ছে এমন একটা সমগোত্রীয় শ্রেণীর নাম যার সাধারণ সংকেত হচ্ছে CnH2n+2। সো এই অ্যালকেনের নামকরণ আজকে আমরা এখন দেখব। অ্যালকেনের নামকরণ আসো, যেমন ধরো আজকে যদি একটা এখন অ্যালকেন কখন হবে, কখন আসলে এই সমগত শ্রেণীকে আমরা অ্যালকেন বলবো, যখন শুধুমাত্র কার্বন কার্বন একক বন্ধন, কার্বন কার্বন একক বন্ধন এবং থাকবে, তাকে আমরা বলবো অ্যালকেন। কার্বন কার্বন একক বন্ধন থাকলে তাকে আমরা কি বলবো, অ্যালকেন। এবং অন্য কোনো কার্যকরী মূলক থাকবে না, শুধুমাত্র কার্বন কার্বন একক বন্ধন এবং অন্য কোনো কার্যকরী মূলক থাকবে না, এইটাকেই আমরা বলতেছি অ্যালকেন। সো এই অ্যালকেনের নামকরণে যদি নামকরণ করতে চাও তাহলে আমি শুরুতে বলি এখানে কার্বন সংখ্যা কয়টা। আমাদের সর্বপ্রথম একটা যোগাযোগ নামকরণ করতে হলে আমাদের কার্বন সংখ্যা হিসাব করতে হবে। কার্বন সংখ্যা কয়টা এখানে, এখানে কার্বন সংখ্যা হচ্ছে 1 2 3। 3 হলে শব্দমূল কি, প্রো। আর যেহেতু এটা অ্যালকেন সেহেতু এই যোগে প্রোপের পরে একটা প্রিফিক্স সাফিক্স যুক্ত হবে, সেটা হচ্ছে এন। অ্যালকেন থাকলে আমরা শব্দমূলের শেষে লাগাই হচ্ছে এন। এন হচ্ছে কি, তাহলে এটা নাম হবে প্রোপেন। আবারও বলতেছি, সর্বপ্রথম যেটা আমাদের নির্ধারণ করতে হবে সেটা হচ্ছে কার্বন সংখ্যা কয়টা, ওই যোগ কার্বন সংখ্যা কয়টা। এখন কার্বন সংখ্যা
এই যৌগটা অনেক সিমিলার, অনেক সহজ যৌগ, যে এখানে কার্বন সংখ্যা 1 2 3, সেহেতু আমরা শব্দমূল থেকে পেলাম প্রো। আর যেহেতু অ্যালকেন অন্য কোনো কার্যকরী মূলক নেই, সেহেতু এন যুক্ত করে এটা নাম করলাম প্রোপেন। এখন আসো একটু কমপ্লেক্সের দিকে যাই। কমপ্লেক্স এর আগে যেই আমরা যৌগটা দেখছি, সেই যৌগটাতে কার্বন সংখ্যার, কার্বনের যে চেইন ছিল, সেই চেইনটা সাথে কোনো সাইড চেইন ছিল না। কিন্তু দেখো এই যৌগটাতে একটা সাইড চেইন চলে আসছে। সাইড চেইনটা কি খেয়াল করো, এই যে এটা চলে আসছে। এখন দেখো যে তুমি কার্বন সংখ্যা হিসাব করতেছো 1 2 3 4 5 6 7, এভাবে কার্বন সংখ্যা হিসাব করলে হবে না, এটা ভুল হবে। তাহলে আমরা কিভাবে হিসাব করব? আমরা হিসাব করব কার্বন শিকলে কয়টা কার্বন আছে। একটা যৌগ যৌগের মেইন কার্বন শিকলে কয়টা কার্বন আছে সেটা আমরা হিসাব করব। এখন তুমি আমাকে বলতে পারো ভাই যে কার্বন শিকলটা হচ্ছে এইটা, যেহেতু এটা খুব সহজভাবে সোজা করে লেখা আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের কার্বন শিকল। কিন্তু এটা কার্বন শিকল নয়। কার্বন শিকল হচ্ছে, আমাদের কার্বন শিকল নির্ধারণ করতে হবে দুইটা জিনিস দিয়ে। এক হচ্ছে সবচেয়ে লম্বা, দুই হচ্ছে কার্যকরী মূলক থাকতে হবে অবশ্যই। যেহেতু এটা অ্যালকেন, সেহেতু আমাদের কার্যকরী মূলক নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। তাহলে আমাদের কি চিন্তা করতে হবে? চিন্তা করতে হবে যে সবচেয়ে লম্বা শিকল কোনটা। খেয়াল করো, তুমি যদি হিসাব করো এখান থেকে 1 2 4 5 6 7, তুমি এটা হিসাব করতেছো 1 2 3 4 5 6, আবার 1 2 3 4 5, এভাবে হিসাব করলে 5টা, এভাবে হিসাব করলে 1 2 3 4 5 6, 6টা। তাহলে আমাদের মেইন শিকল কোনটা? আমাদের মেইন শিকল হচ্ছে এটা। এটা হচ্ছে আমাদের মেইন শিকল। তাহলে এখানে কার্বন সংখ্যা কয়টা? এখানে কার্বন সংখ্যা হচ্ছে 6টা। তাহলে 6টা হলে তাকে আমরা লিখি হেক্স। যেহেতু অ্যালকেন কোনো কার্যকরী মূলক নেই, শুধু কার্বন কার্বন একক বন্ধন, সেহেতু আমরা কি লিখবো? হেক্সেন। এখন আসো, এই যে এই কার্বনটা পড়ে রয়েছে, এটা দিয়ে আমরা কি করব? এটা কি নামকরণে আসবে না? অবশ্যই আসবে। যদি এটা না আসে তাহলে নামকরণ সম্পূর্ণ হবে না। তাহলে এটাকে আমরা কি করব? এখানে যে CH3 লেখা, এই CH3 এটা একটা নাম আছে, সেটা হচ্ছে মিথাইল। CH3 এটা হচ্ছে মিথাইল। যদি CH2 CH3 হয়, সেটা নাম হবে ইথাইল। এরকম করে কার্বন সংখ্যা যত বাড়বে তত বাড়তে থাকবে। CH3 মিথাইল, CH2 CH3 ইথাইল, CH2 CH2 CH3 প্রোপাইল, এরকম করে আস্তে আস্তে বিউটাইল পেন্টাইল যতটুকু আসে ততটুকু আমরা আনবো। তাহলে দেখো এটাকে আমরা কি বলবো? এটাকে বলবো মিথাইল। এবং এটা কত নম্বর কার্বনে আছে? এখন এটা হতে পারে, এটা হচ্ছে 1 নম্বর কার্বন, 2 3 4 5 6, আবার তুমি যদি হিসাব করো, তো আমি এখান থেকে হিসাব করবো 1 2 3 4 5 6। খেয়াল করো, তুমি যদি এভাবে হিসাব করো তাহলে এটা করবে 4 নম্বর কার্বনে। যদি তুমি এভাবে হিসাব করো, এটা করবে 3 নম্বর কার্বন। এখন আমরা কোনটা লিখব? আমরা এটা কত নম্বর দিব? আমরা দিব হচ্ছে এটাকে 3 নম্বর কার্বনে। এবং এটা হচ্ছে ইউপ্যাক নিয়ম, যে যত কাছে এই মূলকটা পড়বে, একটা যদি কোনো মূলক থাকে, যদি অ্যালকেনের সাথে কোনো মূলক থাকে, সেটা হোক মিথাইল, হোক ইথাইল, হোক প্রোপাইল, অথবা যদি হয় সেটা হচ্ছে ক্লোরো, ব্রোমো, আয়োডো, ফ্লোরো, এগুলো যদি হয়, বা নাইট্রো, যেটাই হোক না কেন, আমাদের ওই মূলকটা যেই কার্বন থেকে সবচেয়ে কাছে, ওই কার্বন থেকে আমাদের হিসাব করতে হবে। তাহলে সবচেয়ে কাছে কার থেকে? 1 2 3। তাহলে এটাকে দেখবো 3 মিথাইল
হেক্সেন। তাহলে এটার নাম হচ্ছে 3 মিথাইল হেক্সেন। আসো আরেকটা উদাহরণ। এই ক্ষেত্রে দেখো, যদি তুমি এখান থেকে হিসাব করো 1 2 3 4 5 6, এখানে 6টা কার্বন। আবার তুমি হিসাব করো 1 2 3 4 5 6, এখানেও 6টা কার্বন। তুমি যে কোনো চেইন নিলে নিতে পারো। তো আমি চিন্তা করলাম যে এটা হচ্ছে আমাদের মেইন চেইন। তাহলে কার্বন সংখ্যা 1 2 3 4 5 6 হেক্সেন, রাইট? আর কয় নম্বর কার্বনে ইথাইল মূলক আছে? এই দিক থেকে শুরু করলে 1 2 3 4, এদিক থেকে শুরু করলে 1 2 3। তাহলে আমরা কোন দিক থেকে শুরু করব? আমরা শুরু করব 1 2 3 4 5 6। আমরা কোন দিকে শুরু করব? এখান থেকে। কারণ আমি কি বলেছিলাম? আমি বলেছিলাম ইউপেক নিয়মে এই যে একটা গ্রুপ, এই গ্রুপটা যে কার্বন থেকে সবচেয়ে কাছে আছে ওই কার্বন থেকে আমরা কার্বন সংখ্যা কাউন্ট করা শুরু করব। তাহলে এটার নাম হচ্ছে 3 ইথাইল হেক্সেন। এতক্ষণ তো আমরা দেখলাম এখানে একটা মূলক আছে। যদি এরকম হয় যে অ্যালকেনে 2 বা ততোধিক মূলক আছে, যেমন ধরে এরকম একটা উদাহরণ হচ্ছে, উদাহরণ দিই। তাহলে দেখো যে এই কার্বনে যদি তুমি চেইন হিসাব করো তাহলে মেইন চেইন কোনটা? মেইন চেইন হচ্ছে 1 2 3 4 5 6, এই চেইনটা হচ্ছে মেইন চেইন। তাহলে আমরা লিখব হেক্সেন। হেক্সেন হেক্সেন। আর যদি কার্বন সংখ্যা হিসাব করো 1 2 3 4 5 6, এখান থেকে হিসাব করব না 1 2 3 4 5 6, এখান থেকে হিসাব করব। দেখো যদি তুমি এদিক থেকে হিসাব করো তাহলে ক্লোরিন এটার কাছে, যদি তুমি এদিক থেকে হিসাব করো তাহলে CH3 মূলক এটার কাছে। তাহলে এখন তুমি কোন দিক থেকে হিসাব করবে? এখন আমাদের হিসাব করার টেকনিক হচ্ছে তুমি কার্বন সংখ্যা কাউন্ট করো। যদি এখান থেকে কাউন্ট করো 1 2 3 4 5 6, এটা 2 নম্বর কার্বনে, এটা 3 নম্বর কার্বনে। 2 যোগ 3 সমান 5। তুমি যদি এখান থেকে হিসাব করো 1 2 3 4 5 6, তাহলে দেখো এটা 4 নম্বর কার্বনে, এটা 5 নম্বর কার্বনে। 4 যোগ 5 = 9। তাহলে কোনটা কম? নিশ্চয়ই 5 কম। তাহলে নামকরণ হবে হচ্ছে 2 মিথাইল সরি 3 ক্লোরো 2 মিথাইল হেক্সেন। এখন তোমাদের কাছে যদি এই যোগের নিয়ম কঠিন মনে হয় যে ভাই আমি তো পরীক্ষার সময় যে এমসিকিউ দেখবো সে এমসিকিউতে যোগ করার সময় থাকবে না, হয়তোবা আমার কাছে একটা এমসিকিউর জন্য 40 সেকেন্ড সময় পাবো, তখন আমি যদি যোগ করতে না পারি 4টা এমসিকিউর মধ্যে আমি কোনটা যোগ করব? তাহলে তোমার জন্য এই নিয়ম, তুমি এই যোগটাকে সমান 2 ভাগে ভাগ করো। তুমি এই যোগটাকে সমান 2 ভাগে ভাগ করলা এবং যে পাশে ভার বেশি ওই পাশটা থেকে কাউন্ট করা শুরু করবে। যে পাশে ভার বেশি বলতে আমি বোঝাচ্ছি যে পাশে কার্যকরী মূলক বেশি। তুমি যোগটাকে ভাগ করলা অর্ধে করে যে পাশে মূলক বেশি সে পাশ তুমি কাউন্ট করা শুরু করবা। যেমন ধরো তুমি এটা ভাগ করছো এবং দেখতেছো যে এ সাইডটা বেশি ভারী, কারণ ক্লোরিন মিথাইল দুইটাই এই সাইডেই পড়ছে।
তাহলে তুমি অবশ্যই কাউন্ট করা শুরু করবা, এটা 1 2 3 4 5 6, এটা হচ্ছে তোমার জন্য। যদি কারো এই নিয়ম পছন্দ না হয় তাহলে সে যোগ করে করবে, সে যে যেটাতে কমফোর্টেবল। সো এটা হচ্ছে 3 ক্লোরো 2 মিথাইল হেক্সেন। এখন অনেকের মনে কোশ্চেন আসতে পারে যে ভাই আপনি তো 2 মিথাইল 3 ক্লোরো হেক্সেনও লিখতে পারতেন, তাহলে আপনি কেন 3 ক্লোরো 2 মিথাইল হেক্সেন লিখলেন? এটার কারণ হচ্ছে, ধরো একটা উদাহরণ নাও, যে তোমরা অনেকেই হয়তো বা ডিকশনারি দেখেছো, ডিকশনারিতে সবাই ডিকশনারি দেখেছো অবশ্যই। তো ডিকশনারিতে ওয়ার্ডগুলো কিভাবে থাকে? ওয়ার্ডগুলো থাকে অ্যালফাবেটিক অর্ডারে, রাইট? যে প্রথমে এ থাকে, এরপরে বি থাকে, এরপরে সি থাকে। সো এই আইইউপিএক নিয়মেও সেম, যে অ্যালফাবেটিক অর্ডার আমরা ফলো করব। অ্যালফাবেটিক অর্ডার বলতে সি আগে নাকি এম আগে? অ্যালফাবেটে আমরা জানি সি আগে, সেজন্য আমরা সি কে লিখছি ক্লোরো, 3 ক্লোরো 2 মিথাইল হেক্সেন। তাহলে এইটা গেল হচ্ছে মিথাইল এবং ক্লোরো এর মধ্যে। আসলে আরেকটা উদাহরণ দেখি, যে CH3 CH CH CH2 CH2 CH3। তো খেয়াল করো, এই যৌগটা মেইন চেইন কোনটা? আমরা যদি আজকে দেখি মেইন চেইন, যে 1 2 3 4 5 6 7 8 9, এই চেইনটা হচ্ছে এই যৌগের মেইন চেইন, এই অ্যালকেনের মেইন চেইন। সো এই যে চেইন, এই চেইন আমরা তো বুঝতে পারছি যে এটা নোন আর কি নোনেন। সো নোনেন যেহেতু, এখন একটা জিনিস খেয়াল করো, যে কার্বন ক্লোরিন আছে, ব্রোমিন আছে, ইথাইল আছে। তো এটাকে তুমি কিভাবে নামকরণ করবে? তো নামকরণ করার ক্ষেত্রে আমি আগেই বলেছি যে তুমি কাউন্ট করবে আগে এখান থেকে, যে সরি এখান থেকে কাউন্ট করো 1 2 3 4 5 6 7 8 9। তাহলে দেখো যদি এখান থেকে কাউন্ট করো 1 2 3 4 5 6 7 8 9, তাহলে দেখো 4 নম্বর কার্বনে 5 নম্বর কার্বনে আর 7 নম্বর কার্বনে 4 যোগ 5 যোগ 7। আর যদি এখান থেকে কাউন্ট করো 1 2 3 4 5 6 7 8 9, তাহলে খেয়াল করো যে এটা হচ্ছে 3 5 6, 3 5 আর 6 হিসাব করো, দেখো এটা আসবে হচ্ছে তোমার 16 আর এটা আসবে হচ্ছে 14। তাহলে নামকরণ কোথায় করব? অবশ্যই আমরা সিরিয়াল করব 1 2 3 4 5 6 7 8 9 এভাবে। তাহলে এখন দেখো যে আবার আগে বলতে শিখেছিলাম যে মাঝখান থেকে ভাগ করবে, 1 2 3 4 5 6 7 8 9, এর মাঝখান হচ্ছে 5, এই 5 এ ভাগ করো। দেখো যে কোন পাশে ভার বেশি। খেয়াল করো যে তুমি এখন বলতে পারো যে ভাই এই পাশেও একটা ইথাইল, এই পাশেও একটা ক্লোরিন, সো দুই পাশেই সমান, একটা একটা করে মূলক, তাহলে ভাই আপনি এই নিয়মে কিভাবে করবেন? কিন্তু আমি বলবো না, এই পাশটা ভারী বেশি। কারণ খেয়াল করো ক্লোরিনটা এই মাঝ দাগের চেয়ে বেশি দূরে আছে না? ক্লোরিনটা এই মাঝ দাগের চেয়ে বেশি দূরে আছে, এই মাঝ দাগের চেয়ে দূরে থাকার কারণে এই পাশটা ভারী, যার কারণে আমরা হিসাব করব 1 2 3 4 5 6 7 8 9 এইভাবে। তো দেখা গেল যদি আমি বললাম তো, যদি কারো কনফিউজ লাগে এই মাঝখানে দাগ বা অর্ধেক করে ভাগ করে দাড়ি পাল্লা সিস্টেম যদি কারো কনফিউজ মনে হয়, তাহলে তুমি যোগ করে করবে, কোনো সমস্যা নেই, যোগ করে করবে। তো তাহলে এটার নামকরণ কি হবে বলো? নামকরণ হবে হচ্ছে 3 ক্লোরো 5 ব্রোমো 3 ক্লোরো
বুঝতে পারতেছো যে নামকরণটা কিভাবে হচ্ছে। বি দিয়ে ব্রোমো, সি দিয়ে ক্লোরো, ই দিয়ে ইথাইল। তাহলে বুঝতে পারতেছো যে বি আগে, তারপরে সি, তারপরে ই। তো তাহলে এই যৌগটার নাম সবাই পারার কথা, এই যৌগটা ইজি আছে। তাহলে এখন চলো যে আমরা আরো একটা উদাহরণ দেখি। কি উদাহরণ দেখো? এই যৌগটা দেখো, আমি যখন কলেজে ছিলাম তখন আসলে এই যৌগটার নামকরণ করতে দিয়েছিল আমার স্যার। তো আমি যৌগটার নামকরণ ইউপে কলেজে করেছিলাম। তো স্যার দেখে বলছিল যে এই যৌগটা সাধারণত অনেকে নামকরণ করতে পারে না, একটু কঠিন। তো দেখো যে এই যৌগটা প্রধান চেইন যদি আমরা দেখি তাহলে এটা হচ্ছে প্রধান চেইন, 1 2 3 3 কার্বন, তাহলে অবশ্যই কি প্রোপেন। আর আরেকটা কি আছে দেখো তো, এই 2 নম্বর কার্বনে দুইটা মিথাইল গ্রুপ, তাহলে আমরা লিখে দিলাম 2 ডাইমিথাইল, যেহেতু দুইটা মিথাইল, 2 ডাইমিথাইল প্রোপেন লিখে দিলাম। কিন্তু এই নামকরণটা হচ্ছে ভুল। আমাদেরকে এখানে 2 ডাইমিথাইল লিখলে হবে না, আমাদেরকে লিখতে হবে 2 ডাইমিথাইল প্রোপেন। আমাদেরকে দেখাইতে হবে যে এই জৈব যৌগে কোন কোন কার্বনে এই মিথাইল গ্রুপটা আছে, কোন কোন কার্বনে দুইটা মিথাইল গ্রুপ আছে। আমরা যদি 2 ডাইমিথাইল প্রোপেন লিখি তাহলে বোঝা যাবে যে আমরা একটা মিথাইল গ্রুপের অবস্থান চিহ্নিত করিনি, সেহেতু অবশ্যই আমাদের লিখতে হবে 2 ডাইমিথাইল প্রোপেন। তো যদি এখানে 3টা মিথাইল গ্রুপ থাকতো তাহলে আমরা লিখতাম মানে ট্রাইমিথাইল প্রোপেন, যদি 4 থাকতো তাহলে টেট্রামিথাইল প্রোপেন, 5টা থাকলে পেন্টামিথাইল প্রোপেন। তো এবার দেখো যে আরেকটা উদাহরণে আসি। খেয়াল করো যে এই যৌগের প্রধান চেন হচ্ছে 1 2 3 4 5 6, এটা বুঝতে পারতেছে, তাহলে অবশ্যই এটা কি হবে হেক্সেন। আর ক্লোরিন আমরা কাউন্ট করব এখান থেকে, কারণ বুঝতে পারতেছো যদি আমি মাঝখানে ভাগ করি এই পাশটা ভাগ, এই পাশে ভাগ বেশি। তো আমরা যদি লিখি যে 1 2 3 4 5 6, তাহলে দেখো আসবে 2 5 ডাইক্লোরো, 2 5 ডাইক্লোরো, 3 মিথাইল হেক্সেন। 2 আর 5 এ ক্লোরিন আছে, কয়টা ক্লোরিন? দুটা ক্লোরিন, এজন্য ডাইক্লোরো। আর 3 নম্বর কার্বনে আছে মিথাইল, সেজন্য আমরা বললাম 2 5 ডাইক্লোরো 3 মিথাইল হেক্সেন। তো অ্যালকেনের নামকরণ, একটা স্ট্রাকচার দেখে অ্যালকেনের নামকরণ করা প্রায় সব নিয়মে আমাদের দেখানো হয়েছে। এখন আমরা দেখব আমরা এই নাম দেখে কিভাবে আসলে এই স্ট্রাকচার, একটা অ্যালকেনের স্ট্রাকচার এটা সেটাকে ডিটারমাইন করি সেটা দেখব। তো আসো, যদি থাকে ধরো তোমার কাছে একটা যৌগ আছে যেটা হচ্ছে 2 ডাইমিথাইল বিউটেন। আচ্ছা, তোমাদের অনেকেরই একটা কোশ্চেন থাকতে পারে যে ভাই প্রত্যেকটা তো আপনি কেন এভাবে মিলাই দিচ্ছেন, নামগুলো তো আলাদা আলাদা, আপনি কেন মিলাই দিচ্ছেন? আমরা ক্যারালাস লিনিয়াসের নামকরণ পদ্ধতি সম্বন্ধে অনেকেই জানি, যেটা আসলে দ্বিপদী এবং ওইটার পদ দুইটা।
কিন্তু ইউপ্যাক নিয়মে, ইউপ্যাক পদ্ধতিতে আমাদের এটা হচ্ছে এক পদী নামকরণ এবং নামের পদ হচ্ছে কি একটা। সেজন্য প্রত্যেকটা ক্ষেত্রে দেখো আমি প্রত্যেকটা ক্ষেত্রে এই যে এক পদ করে দিয়েছি, আমি মিলাই দিয়েছি না। তাহলে আসো এখন যে 2,2 ডাইমিথাইল বিউটেন এটা কিভাবে লিখবো? দেখো প্রথমে যেহেতু বিউটেন আমরা এখান থেকে শুরু করবো, বিউটেন। সো বিউটেনেরটা আঁকবো, এটা গেল একটা বিউটেনের চেইন। এখন বলছে 2,2 ডাইমিথাইল বিউটেন, তাহলে হিসাব করলাম যে এটা হচ্ছে 1 নম্বর কার্বন, 2 3 4, এটা আমার কাছে, তুমি এখান থেকে হিসাব করতে পারো, এখান থেকে হিসাব করতে পারো, কোনো প্রবলেম নেই। তো 2 নম্বর কার্বনে আছে 2টা মিথাইল গ্রুপ, তাহলে 2,2 ডাইমিথাইল বিউটেন হয়ে গেছে। এখন শুধু চেইনে হাইড্রোজেন অ্যাড করবে, কার্বনের যোজনী নির্ভর করে হাইড্রোজেন অ্যাড করবে। খেয়াল করো এখানে কার্বনের যোজনী একটা আর বাকি তিনটাতে হাইড্রোজেন ফিল আপ করছো। এই কার্বনের ক্ষেত্রে চারটাই বন্ধ গঠন করে ফেলছে, সুতরাং এখানে কোনো হাইড্রোজেন অ্যাড করার দরকার নেই। এখানে 2টা, এখানে 3টা, এটা হচ্ছে 2,2 ডাইমিথাইল বিউটেন। এভাবে করে আমরা তাহলে এই নামকরণের ক্ষেত্রে আমি সর্বপ্রথম কি করলাম? আমি সর্বপ্রথম করেছি বিউটেন দেখেছি, আমি সর্বপ্রথম আমার যেখানে চোখ গেছে সেটা হচ্ছে বিউটেন। এই বিউটেন দেখে আমি আমার স্কেলিটাল যে একটা স্ট্রাকচার সেটা এঁকে ফেলেছি। আমি কি করলাম? আমি একটা বিউটেন চেইন আঁকলাম। চেইন আঁকার পর আমি গেলাম হচ্ছে এই যে মূলকগুলোতে, যে হাইড্রোজেনকে যারা সাবস্টিটিউট করে এখানে অ্যাড হলো তাদেরকে দিকে তাকালাম। এখানে 2টাই ডাইমিথাইল, 2টা মিথাইল এবং কয়টা কোন কার্বনে? 2 নম্বর কার্বনে, 2টাই 2 নম্বর কার্বনে। সুতরাং আমি এভাবে 2,2 ডাইমিথাইল বিউটেন লিখলাম। তো আরেকটু উদাহরণ আসুন। টু ব্রোমো 4 ক্লোরো 6 মিথাইল ডেকেন, এই যৌগটা আমাদের দেখতে হবে। তো খেয়াল করো যে আমি সর্বপ্রথম ডেকেনের দিকে, আমি আগে বলেছি যে আমাদেরকে যৌগ নাম থেকে যৌগ স্ট্রাকচার বের করতে হলে আমাদের সর্বপ্রথম শব্দগুলোর দিকে তাকাতে হবে। শব্দগুলো হচ্ছে ডেক মানে ডেকেন, এটা হচ্ছে একটা অ্যালকেন যার কার্বন শিকল 10 কার্বন বিশিষ্ট। 2 3 4 5 6 7 8 9 10। এখন বলতেছে 2 নম্বর কার্বন একটা ব্রোমিন আছে, 2 নম্বর কার্বন একটা ব্রোমিন দিয়ে দাও। 4 নম্বর কার্বন একটা ক্লোরিন আছে, 4 নম্বর কার্বন একটা ক্লোরিন দিয়ে দাও। আর বললো 6 নম্বর কার্বন একটা মিথাইল আছে, তাহলে 6 নম্বর কার্বন একটা মিথাইল দিয়ে দিলেই এই যৌগটা সম্পূর্ণ। এখন শুধু তোমার হাইড্রোজেন দিয়ে ফিল আপ করতে হবে। এটা হলো এটা হলো 2 ব্রোমো 4 ক্লোরো 6 মিথাইল ডেকেন। তো আজকে ক্লাস এতটুকুই থাক, কারণ আমরা আজকে অ্যালকেনের নামকরণ দেখলাম। নামকরণের যে জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অ্যালকেন। অ্যালকেনের নামকরণটা বেশি গুরুত্বপূর্ণ, তার কারণ হচ্ছে এটা হচ্ছে বেসিক। এই নামকরণ থেকে পরবর্তীতে অ্যালকিন, অ্যালকাইন, অ্যালডিহাইড, কিটোন, অ্যালকোহল, কার্বক্সিলিক অ্যাসিড, ইথা, এই নামকরণগুলো এই নামকরণের উপরে বেস করে করা হয়। সো আজকে আমাদের ক্লাস অ্যালকেনের নামকরণ এখানেই শেষ হয়। আর
যদি তোমরা আরো প্র্যাকটিস করতে চাও, নামকরণের ক্লাসগুলো আরো প্র্যাকটিস করতে চাও, তাহলে তোমাদেরকে বলবো তোমরা হাজারি স্যার বাজারে অনেক বই আছে, যেমন হাজারি নাগ স্যারের বই আছে, কবির স্যারের বই আছে, শহীদ কুমার বউ স্যারের বই আছে। তোমরা যে কোনো একটা বইয়ের ভিতরে অনেক উদাহরণ থাকে, অনেক এক্সারসাইজ থাকে, সেই এক্সারসাইজগুলো দেখে নামকরণ, অ্যালপেনের নামকরণটা ভালো করে মানে করবে। তার কারণ হচ্ছে তুমি যত প্র্যাকটিস করবে, তোমরা অনেক ভালো করে জানো প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। সো তুমি যত প্র্যাকটিস করবে তত আসলে তুমি এগুলো খুব তাড়াতাড়ি ধরতে পারবে এবং এইগুলো তোমার কাছে অনেক সহজ মনে হবে। আর মাথায় রাখো যে নামকরণ নিয়ে বইতে কিন্তু প্রশ্ন আসে, ঢাকা ইউনিভার্সিটিতে এমসিকিউ আসে। তোমরা যদি কেউ এখন বাসায় বসে যদি কেউ প্রশ্ন মানে বিভিন্ন রকম প্রশ্ন ব্যাংক আছে, বইয়ের প্রশ্ন ব্যাংক আছে, ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন ব্যাংক আছে, ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক আছে, তো ওই সকল প্রশ্ন ব্যাংকগুলো যারা তোমরা দেখো তারা হয়তো জানতে পারো যে নামকরণ থেকে কোশ্চেনগুলো আসে। সো নামকরণটা একটু ভালো করে প্র্যাকটিস করো। আর যদি এরপরেও কারো কোনো কিছু বুঝতে সমস্যা হয় বা যদি বুঝার কোনো ঘাটতি থাকে, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ঢাকা ইউনিভার্সিটি সম্বন্ধে, ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা বা বিভিন্ন রকম জিনিসপত্র সম্বন্ধে যদি কারো কোনো কিছু জানার থাকে, তাহলে অবশ্যই আমাকে এখন জানাবেন। থ্যাংক ইউ। তাহলে আজকের ক্লাস